চলুন তো আজ বাংলা সাহিত্যের এমন এক জগতে ঢু মারা যাক, যেখানে জানেন নির্জনতা কথা বলে আর রাতের আকাশের তারাগুলোই যেন পথ দেখায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের আলোচনাটা জীবনানন্দ দাশকে নিয়ে। সেই কবি যিনি তার শব্দের জাদুতে, মানে কি বলবো, বাংলার ভিজামাটির গন্ধ আর আমাদের মতো আধুনিক মানুষের নিঃসঙ্গ মনটাকে একদম এক সুতোয় গেঁথে ফেলেছিলেন। এই একটা কথাই যেন জীবনানন্দের পুরো কাব্য জগৎটাকে আমাদের সামনে তুলে ধরে। কিন্তু ভাবুন তো একবার, এটা কিভাবে সম্ভব যে একজন কবির কণ্ঠস্বর একই সাথে এত একাকী, আবার সময়ের ঊর্ধ্বে, মানে চিরন্তন হতে পারে? এখানেই তো জীবনানন্দের আসল জাদুটা। তার কবিতার অসাধারণ সব চিত্রকল্প আমাদের এমন এক ব্যক্তিগত জগতে ডুব দিতে সাহায্য করে, যা অদ্ভুতভাবে আমাদের সবারই খুব চেনা লাগে। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। আসলে রহস্যটা কি? কেন একজন কবিকে তার পুরো জীবন ধরে ভুল বোঝা হলো, অথচ মৃত্যুর পর তিনি হয়ে উঠলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা? চলুন এই অসাধারণ যাত্রার গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। তো আমাদের যাত্রার প্রথম পর্বের নাম এক কবির পুনরাবিষ্কার। এখানে আমরা দেখব সময়ের সাথে সাথে একজন শিল্পীর পরিচয় কিভাবে একেবারে বদলে যেতে পারে, আর কিভাবে ভুল বোঝাবুঝি থেকেই জন্ম নেয় এক কিংবদন্তি। ব্যাপারটা দেখুন, একদিকে যখন তিনি বেঁচে ছিলেন তখন তাকে প্রায়ই ভুল বোঝা হতো। মানে তার লেখার যে নতুন ধরনটা, তার ওই যে বিষণ্ণ কিন্তু অসম্ভব সুন্দর সব ছবি আঁকার মতো কবিতা, সেসব নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। আর অন্যদিকে তার মৃত্যুর পরেই তিনি হয়ে উঠলেন এক কিংবদন্তি, একজন সাহিত্যিক প্রতিভা যার লেখাকে মানুষ যেন নতুন করে খুঁজে পেতে শুরু করল। এই যে দুইটা দিক, এই বৈপরীত্যটাই কিন্তু তার গল্পের আসল জায়গা। কিন্তু এই দুইটা ভিন্ন পরিচয়ের পেছনে আসল মানুষটা ঠিক কেমন ছিলেন? তার কবিতার গভীরে যে একটা বিষণ্ণতা আর একাকিত্ব মিশে আছে, সেটার উৎসটা কোথায়? উত্তরটা পেতে হলে আমাদের ঢুকতে হবে তার ব্যক্তিগত জগতে, তার এক সংগ্রামের জীবনে। 1899 সালে বরিশালের প্রকৃতির কোলে তার জন্ম। ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা নিলেন, কিন্তু জীবনটা একদমই সহজ ছিল না। বিশেষ করে 1930 থেকে 40-এর দশকে আর্থিক সংকট আর চাকরির অনিশ্চয়তা যেন তার পিছু ছাড়েনি। আর শেষে 1954 সালে কলকাতায় এক মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় তার জীবনের অবসান ঘটে। এই যে সারা জীবনের সংগ্রাম আর একাকিত্ব, সেটাই যেন কালির মতো চুইয়ে পড়েছে তার কবিতার প্রতিটা শব্দে। তবে জীবনের এই কঠিন লড়াইটাই হয়তো তাকে এক নতুন কাব্যভাষা তৈরি করতে সাহায্য করেছিল, যা তার সময় থেকে অনেক অনেক এগিয়ে ছিল। চলুন এবার আবিষ্কার করি বাংলা কবিতার সেই মোড় ঘোরানো মুহূর্তটা, তার সেই এক নতুন কাব্যিক কণ্ঠস্বর। আচ্ছা, রবীন্দ্রনাথের কবিতা যদি হয় দিনের আলোয় ফোটা এক ঝলমলে পদ্ম, তাহলে জীবনানন্দের কবিতা হলো রাতের আকাশে একা ফুটে থাকা একটা তারা। যেখানে রবীন্দ্রনাথের লেখায় আমরা পাই আশাবাদ আর রোমান্টিকতা, সেখানে জীবনানন্দ নিয়ে এলেন এক গভীর আত্মবীক্ষণ আর আধুনিক মানুষের অস্তিত্বের সংকট। মানে তিনি বাংলা কবিতার চেনা রাজপথ ছেড়ে একেবারে নিজের একটা নতুন অচেনা গলি তৈরি করেছিলেন। তার স্টাইলের আসল জাদুটা ছিল এক অদ্ভুত মিশ্রণে। তিনি কি করলেন? বাংলার খুব চেনা প্রকৃতি, ওই যে ধানসিঁড়ি নদী, শঙ্খচিল, ভোরের শিশির, এসবের সাথে মিশিয়ে দিলেন শহরের মানুষের গভীর একাকিত্ব আর বিচ্ছিন্নতার অনুভূতি। বাবা যায়, তিনি যখন বলেন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, তখন সে পথটা একই সাথে পৃথিবীর পথ, আবার আমাদের ভেতরের অন্তহীন মানসিক যাত্রারও পথ। এই অসাধারণ মিশ্রণটাই তার কবিতায় তৈরি করেছে এমন সব চিত্রকল্প যা ভোলা প্রায় অসম্ভব। তার কবিতার ক্যানভাসে বারবার কয়েকটা মূল বিষয় ফিরে এসেছে: প্রকৃতি, একাকিত্ব, সময়, স্মৃতি আর আধুনিক মানুষের বিচ্ছিন্নতা বোধ। এই থিমগুলোই তার লেখাকে এমন এক গভীর দার্শনিক মাত্রা দিয়েছে, যা আজও আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে শেখায়। তো চলুন এবার তার সেই সব সৃষ্টির জগতে একটু ঢোকা যাক, যেগুলো বাংলা সাহিত্যের আকাশে এক একটা ধ্রুব তারার মতো জ্বলজ্বল করছে। এগুলোকে বলা যেতে পারে তার কবিতার এক একটি মাইল ফলক। শুরুটা হয়েছিল 1927 সালে তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক দিয়ে। এটা ছিল তার দীর্ঘ কাব্যযাত্রার একেবারে প্রথম পদক্ষেপ, যেখানে ভবিষ্যতের সেই বিশাল মহিরুহের প্রথম সবুজ অঙ্কুরটা দেখা গিয়েছিল। এরপর
1936 সালে এলো ধূসর পাণ্ডুলিপি। এখানে এসে তার কণ্ঠস্বরটা আরও অনেক পরিণত আর স্বতন্ত্র হয়ে উঠল। এখানেই তার সেই আধুনিক স্টাইল, ওই বিষণ্ণ কিন্তু জীবন্ত চিত্রকল্প আর গভীর আত্মবীক্ষণের ধারাটা প্রথমবারের মতো স্পষ্ট হল। আর এটাই বাংলা কবিতাকে এক নতুন পথের দিশা দেখালো। আর তারপর 1942-এ এলো বনলতা সেন। এটা তো তার সবচেয়ে বিখ্যাত আর আইকনিক কাজ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এই লাইনগুলো শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়াই মুশকিল। তার মৃত্যুর পর প্রকাশিত হয় রূপসী বাংলা। এই বইটাতে তিনি বাংলার প্রকৃতির প্রতি তার যে গভীর ভালোবাসা, সেটাকে যেন অমর করে গেছেন। এটা ঠিক যেন বাংলার মাটির গন্ধে ভরা এক চিরন্তন উদযাপন। কিন্তু প্রশ্ন হলো, তার মৃত্যুর এতগুলো বছর পরেও জীবনানন্দ আমাদের কাছে এত প্রাসঙ্গিক কেন? এর উত্তরটা লুকিয়ে আছে তার রেখে যাওয়া এক চিরন্তন উত্তরাধিকারে। চলুন সেই উত্তরাধিকারের দিকেই এবার তাকানো যাক। তিনি যেন রোমান্টিকতা আর আধুনিক অস্তিত্ববাদী চিন্তার মধ্যে একটা সেতু তৈরি করে দিয়েছেন। এই কথাটা তার গুরুত্বকে একদম নিখুঁতভাবে তুলে ধরে। তিনি বাংলা কবিতাকে শুধু নতুন শব্দ বা চিত্রকল্প দেননি, তিনি আমাদের ভাবনার জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন। তিনি আসলে শুধু একজন কবি নন, তিনি নিজেই একটা যুগের পরিবর্তন। সব শেষে একটা প্রশ্ন রেখে যায়। আজকের এই অবিরাম সংযোগের ডিজিটাল যুগে, যেখানে আমরা এক মুহূর্তের জন্য একা নই, সেখানে নির্জনতার এই কবির কাছ থেকে আমাদের কি শেখার থাকতে পারে? হয়তো তার কবিতার মধ্যেই লুকিয়ে আছে সেই হারানো পথটা, একটু থামার, নিজের গভীরে ডুব দেওয়ার, আর নিজেকে নতুন করে চেনার এক নতুন দিগন্ত।